নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কালকের অর্থাৎ 16ই ফেব্রুয়ারি আমরা বাজার থেকে কি প্রত্যাশা করতে পারি? বাজার আমাদের জন্য আবার একটি ডিসঅ্যাপয়েন্টমেন্ট সৃষ্টি করবে, নাকি বাজার কালকের একটি পুল ব্যাক দেখার অপেক্ষায় থাকবে, সেটা নিয়ে আজকের আলোচনা। দেখুন, 11টা পয়েন্টের উপর আমাদের নজর রাখতে হবে। এইটুকুনি আমাদের বুঝতে হবে যে শর্ট টার্মে ভোলেটিলিটি থাকলেও থাকতে পারে, কারণ আমাদের যে আইটি সেক্টর রয়েছে সেটা $250 বিলিয়ন একটি ইন্ডাস্ট্রি। এই এতটি পরিমাণ অর্থের যেখানে প্রশ্ন রয়েছে, তার ভবিষ্যতের যখন প্রশ্ন রয়েছে, এআই অ্যাডপশনের যেরকম প্রশ্ন রয়েছে, সুতরাং সেই জায়গাটাতে যদি বিশ্বজুড়ে আইটি সেক্টরে আমরা লাগাতার বিক্রি বাটা দেখতে থাকি, তাহলে আমাদের বুঝতে হবে যে কোথাও না কোথাও একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এনভিডিয়ার জেনসন হিউং তিনি বলেছেন যে এআই কে কোনো ডিসরাপশন মনে করবেন না, এআই কিন্তু একটা মেটামরফোসিস নিয়ে আসছে, এবং তিনি বিশ্বাস করেন যে আইটি সেক্টর সেটা মোটেই মুছে যাবে না, বরং তিনি এআই কে একটা এনাবলার হিসাবে দেখতে চাইছেন। অর্থাৎ এআই আইটি সেক্টরকে সাহায্য করবে এবং আইটিকে আরো বেশি শক্তিশালী তৈরি করবে বলে তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন। তাহলে কালকের বাজারে আমরা কিসের অপেক্ষায় থাকবো? প্রথমে একটু সোনা, রূপো এবং কপার নিয়ে আলোচনা করা যাক। দেখুন, বুঝতেই তো পারছেন যে কমোডিটি প্রাইস পরিবর্তন যত হবে সেটা সরাসরি কিন্তু আমাদের মেটাল ইন্ডেক্সকে এফেক্ট করবে। অর্থাৎ যেরকম কমোডিটির মুভমেন্ট হবে ঠিক সেরকম কিন্তু আমরা আমাদের মেটাল ইন্ডেক্সের অন্তর্গত যে বিভিন্ন মেটাল কোম্পানিজগুলো রয়েছে, সেটা রূপো বলুন, সেটা কপার বলুন, জিঙ্ক বলুন, অ্যালুমিনিয়াম বলুন, সব কিছুর মুভমেন্টকে এফেক্ট করবে। এবং মনে রাখতে হবে যে কমোডিটি বাজার যেরকম শেয়ার মার্কেট 9:15 থেকে 3:30 অবধি সেটা চালু থাকে, কমোডিটি বাজার কিন্তু 3:30 অবধি চালু থেকে তারপর বন্ধ হয়ে যায় না, তারপরও দীর্ঘ সময় ধরে কমোডিটি মার্কেটে ট্রেডিং হতে থাকে। সুতরাং শুক্রবারের যে ট্রেডিংটা হয় অর্থাৎ আফটার মার্কেট আওয়ার্স, সেইটার এফেক্ট কিন্তু ইউজুয়ালি সোমবারে আমরা বিভিন্ন যে গোল্ড বা সিলভার ইটিএফ গুলো রয়েছে তার উপর এফেক্ট ফেলে, এছাড়া যে মেটাল ইন্ডেক্স তার উপর এফেক্ট তো অবশ্যই ফেলে। সুতরাং আমাদের দেখতে হবে সোনা কিরকম রিয়াক্ট করেছে শুক্রবার, রূপো কিরকম রিয়াক্ট করেছে। মনে রাখতে হবে যে আফটার মার্কেট আওয়ার্সের পর সোনা এবং রূপো দুটোই কিন্তু তারা শক্তিশালী হয়ে ফিরে এসেছিল। তার প্রভাব আমরা কালকে দেখতে পাবো কিনা সেটা তো সময় বলবে। 2 নম্বর, ক্রিপ্টোকারেন্সি মার্কেট শুক্রবার রাতের পর আস্তে আস্তে তার সামান্য হলেও কিন্তু একটা পুল ব্যাক আমরা দেখতে পেয়েছি। মোটামুটি বিভিন্ন যে ক্রিপ্টোকারেন্সিগুলো রয়েছে, সেটা বিটকয়েন বলুন, ইথেরিয়াম বলুন, সোলানা বলুন বা চেনলিং বলুন প্রভৃতি, সেইগুলোতে কিন্তু বেশ কয়েক শতাংশ বৃদ্ধি পেয়েছে শনিবার। এবং মনে রাখতে হবে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট মানে 24 ঘন্টা 365 দিন খোলা থাকে। সুতরাং শনিবারেও ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিং হয়েছে, রবিবারেও এখনো মার্কেটে ট্রেডিং চলছে, অর্থাৎ এই মার্কেট কিন্তু কখনো বন্ধ থাকে না। এবং আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে ন্যাসড্যাক তার যেহেতু কিছুটা লস পেয়ার করেছে শুক্রবার, অর্থাৎ মারাত্মক পতন দেখেনি, একসময় পজিটিভেও ট্রেড করছিল, সেখান থেকে হালকা পতন নিয়ে বন্ধ হয়েছে। সুতরাং এটা থেকে ক্রিপ্টোকারেন্সি মার্কেট একটু আশা নিয়েছে, হয়তো বা টেম্পোরারিলি হলেও ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ব্লিডিং বন্ধ হলেও হতে পারে। 3 নম্বর, আইটির ক্ষেত্রে যে এত রক্তপাত হয়েছে বিগত কয়েক দিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে, সেখানে আমরা কি একটা শর্ট কাভারিং প্রত্যাশা করতে পারি? এটা একটা বড় প্রশ্ন। এবং অলরেডি ওভারসোল্ড পজিশনে রয়েছে, অলরেডি 200 দিনের ডেলি মুভিং অ্যাভারেজ থেকে নিচে ট্রেড করছে আইটি সেক্টর। সুতরাং সেই জায়গাটা দাঁড়িয়ে পুনরায় আমরা দুর্বলতা দেখব, নাকি আমরা একটা শর্ট কাভারিং দেখবো, একটা পুল ব্যাক দেখবো, তার প্রত্যাশাতেও কিন্তু মার্কেট বসে রয়েছে। 4 নম্বর, এশীয় মার্কেটগুলো কালকে খোলার আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। এশীয় মার্কেট বিশেষত যদি নিক্কেই 225 বলেন বা তাইওয়ান যদি বলেন বা কসপি যদি বলেন, সাংহাই যদি বলেন, এই মার্কেটগুলোতে যদি পুনরায় রক্তপাত হয়
তাহলে খুব স্বাভাবিকভাবে গিফট নিফটি বিশেষত, যেটা একটা প্রিকারসার বলা যেতে পারে ভারতীয় শেয়ার বাজারের জন্য, সেখানেও যে আমরা খুব একটা সদার্থক মুভমেন্ট দেখব এমন প্রত্যাশা করাটা অন্যায় হলেও হতে পারে। যদিও সবসময় যে গিফট নিফটি ইন্ডিকেশন যে ঠিকঠাক হবে এমনটি নয়, বা এশীয় মার্কেটে রক্তপাত হলেই যে ভারতীয় শেয়ার বাজারেও রক্তপাত হবে তেমনটিও নয়, কিন্তু সামগ্রিকভাবে বিশ্ব বাজারে যদি সেন্টিমেন্ট নেগেটিভ থাকে এবং ভারতবর্ষে যদি আইটি, যেটা অলরেডি সেটা বিশ্বে আইটি সেক্টরের দুর্বলতার কারণে সেখানেও লাগাতার পতন চলছে, খুব স্বাভাবিকভাবে এই সমস্ত কারণবশত ভারতীয় শেয়ার বাজার একটি দারুণ মুভমেন্ট নেওয়া শুরু করা সত্ত্বেও তারা কিন্তু পিছলে গিয়েছে। টাকা এবং ডলারের সম্পর্ক দেখুন, ডলার ইন্ডেক্স শক্তিশালী হয়েছে বিগত কয়েকদিন ধরে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এক, দু নম্বর হচ্ছে টাকা আমেরিকা ভারত ট্রেড এগ্রিমেন্টের মানে যে ঘোষণা ট্রাম্প করেছিলেন তারপর থেকে টাকা শক্তিশালী হয়েছিল, কিন্তু তারপর এই যে আইটি ভীতি এলো, আবার কিন্তু টাকা ধীরে 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 প্রায় প্রত্যেক দিনই ডলারের সাপেক্ষে দুর্বল হয়ে চলেছে। এইবার 6 নম্বর, এফআইআই কি ফেরত আসবে? মনে রাখতে হবে 13 ফেব্রুয়ারির শুক্রবার প্রায় 7,395 কোটি টাকার শেয়ার এফআইআইসরা বিক্রি করে দিয়ে চলে গেছেন। অর্থাৎ পরপর 5 দিন, 6 তারিখ থেকে 12 তারিখ, এই 5টা ট্রেডিং ডেতে আমরা যখন দেখেছিলাম যে এফআইআইসরা লাগাতার কিনে চলেছে, একটা আশা ক্ষীণ হলেও মনের মধ্যে জেগেছিল হয়তো এফআইআইসরা আর সেরকম নেট সেলার্স থাকবে না, কিন্তু সেটা বাস্তবিক ক্ষেত্রে দেখা গেল যে ভুল প্রমাণিত হয়েছে। এফআইআইসরা সমস্ত মানে যত পর 5 দিনের যে কেনাকাটি করেছিল বলা যেতে পারে সেটা 13 ফেব্রুয়ারি প্রায় সমস্তটাই বিক্রি করে চলে গেছে, এবং নেট ফেব্রুয়ারিতে তারা কিন্তু নেট সেলার্স হয়ে দাঁড়িয়েছে। 1,373.56 কোটি টাকার তারা নেট সেলিং করে এখনো কিন্তু ভারতবর্ষে রয়েছে। এই যে এফআইআইস দের পজিশন সেটা এখনো ডুবিয়াস, অর্থাৎ অনিশ্চিত। তারা ভারতবর্ষে পুনরায় টাকা বিনিয়োগ করবে নাকি ফার্দার চলে যাবে সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে ক্ল্যারিটি নেই। এই তথ্য আমি নিয়েছি মানি কন্ট্রোল অর্থাৎ এফআইআই ডিআই ডেটা। রিয়েল এস্টেট আগের দিনে আলোচনা করেছিলাম, দেখুন অনেকটা ডিপেন্ডেন্ট আইটি সেক্টরের উপর। এইটাই হচ্ছে শেয়ার বাজারের মজা, যে যখন শেয়ার বাজারে উত্থান বা পতন হয় বিভিন্ন সেক্টর কিভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত সেটা কিন্তু আমাদের সামনে অনেক পরিষ্কারভাবে বেরিয়ে আসে। এই যে আইটির ওপর যে রিয়েল এস্টেট সেক্টর এতখানি ডিপেন্ডেন্ট, কতজন মানুষ আলোচনা করেছিলেন বা কতজন মানুষ এই ব্যাপারে কনসাস ছিলেন। এই যে আইটিতে ব্লিডিং শুরু হলো, তারপর তার সঙ্গে সঙ্গে রিয়েল এস্টেটেও যে ব্লিডিং শুরু হলো, তখন আমরা জানতে পারলাম যে আইটি সেক্টরে এমপ্লয়িজরা কিভাবে তারা রিয়েল এস্টেট সেক্টরে কেনাকাটা করে থাকেন, এবং তারপরে রিয়েল এস্টেট সেক্টর এই আইটি এমপ্লয়িজের দ্বারা প্রভাবিত হয়ে পজিটিভ উত্থান এতদিন দেখছিল, কিন্তু এই যে হঠাৎ করে ধাক্কাটা খেলো, এর কারণে আইটি সেক্টরের পাশাপাশি কিন্তু রিয়েল এস্টেট সেক্টরেও আমরা পতন দেখেছি। 8 নম্বর পয়েন্ট, আমেরিকা ইরান টেনশন, একটা কিন্তু আমাদের হেডউইন্ড থেকেই যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প মাঝে মধ্যেই বলছেন ইরানকে দেখে নেব, শেষ দেখে ছাড়বো, মিটিংয়ে আমরা যেটা বলছি সেটাই ফাইনাল, আমাদের কথাই শুনতে হবে, ইরানকে নিউক্লিয়ার চুক্তি করতে হবে। ইরান ছাড়েনি, তারা বলছে যে যা ইচ্ছে করুন আমরা বুঝে নেব। অর্থাৎ আবার একটা জিওপলিটিক্যাল টেনশন মাথার উপর আমাদের দাঁড়িয়ে আছে, যার ফলে আমাদের মার্কেট কিন্তু সুস্থির হতে পারছে না। শুধু আমাদের মার্কেট কেন, বিশ্বের বিভিন্ন মার্কেটগুলো। এছাড়া ক্রুড অয়েল প্রাইস যদি খেয়াল করে দেখেন যে ক্রুড অয়েল দামে হঠাৎ করে স্পাইক করা শুরু করলো, একদিন, দুদিন, 3 দিন, তার মানে ডেফিনেটলি কিছু না কিছু গন্ডগোল ঘটছে। ইউজুয়ালি যখন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বিশ্বজুড়ে বৃদ্ধি পায় তখন ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পায়, কারণ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ক্রুড অয়েলের উপর ডিপেন্ডেন্ট। আরেকটা কারণে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পায় বা স্পাইক করে যদি মধ্যপ্রাচ্যে কোনো ধরনের টেনশন নতুন করে ইরাপ্ট করে, সুতরাং আমাদের ক্রুড অয়েল একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করতে পারে এই ক্ষেত্রে। তাছাড়া এক্সপোর্ট ফেসিং কোম্পানিজগুলো বিশেষত টেক্সটাইল, অটো অ্যান্সিলারিজ, জেমস অ্যান্ড জুয়েলারি এবং সামুদ্রিক খাদ্য, সেইগুলো ফরেন যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের যে ঘোষণা তারপর দারুণভাবে স্পাইক করেছিল, মাঝখানে আঘাতপ্রাপ্ত হয়,
এখন আবার আমাদের দেখার অপেক্ষা যে তারা ফার্দার এক্সেলারেট করবে নাকি করবে না। যদি আমরা দেখি যে এক্সেলারেশন বজায় থাকছে, মোমেন্টাম বজায় থাকছে, তাহলে আমাদের বুঝতে হবে যে ফরেন ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে এক্সপোর্টমুখী কোম্পানিগুলো সম্ভবত বেনিফিশিয়ারি হবার পথে এগিয়ে যাচ্ছে। 11 নম্বর ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টর অনেকদিন চুপচাপ রয়েছে, সেই অর্থে কোনো রকম আমরা মুভমেন্ট দেখতে পাইনি ডিফেন্স সেক্টরের বিভিন্ন স্টকসে, বরং কিছুটা নেগেটিভ বায়াস নিয়েই ট্রেড করছে। সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ডিফেন্স সেক্টরে যদি স্পাইক আসে তাহলেও বুঝতে হবে যে জিওপলিটিক্যাল সম্ভবত কোনো টেনশন আমাদের জন্য অপেক্ষা করছে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার খেয়াল করে দেখুন যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ঘোষণার পর থেকে আমরা কিন্তু নিফটিতে একটা স্পাইক দেখেছিলাম 24,450 থেকে আমরা নিফটি থেকে ঘুরে দাঁড়াতে দেখেছিলাম। এই ক্ষেত্রে 25,450 এই যে লেভেল যেখান থেকে নিফটি ঘুরে দাঁড়িয়েছিল তারই কাছাকাছি আমরা ট্রেড করছি, সেইটা সাপোর্ট হিসাবে কাজ করবে কালকে, নাকি ফার্দার সেটা ব্রেক করে আরো নিচে নেমে যাবে, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটি এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ার বা অ্যাসেটের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটের ব্যাপারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান। ফ্রি এপিসোড আপনাদের জন্যই করা, প্লিজ লাইক করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন, যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায়। নমস্কার।